প্রিয় দর্শক, আপনাদের অনেকেই হয়তো ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে বেশ চিন্তিত। তো যারা ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে বেশ চিন্তিত তাদের জন্য বলছি যে এখন এনবিআর কর্তৃক এক পাতার ইনকাম ট্যাক্স ফর্ম, যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারেন। এবং এই এক পাতার ফর্মের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে মাত্র ৩টি আর্থিক তথ্য দিয়েই আপনি এই ফর্মটি আসলে পূরণ করে ফেলতে পারেন। সো আপনার আর্থিক তথ্য কিন্তু খুব বেশি লাগছে না এবং এটি বেসিক্যালি নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তর জন্যও প্রযোজ্য হবে এই ফর্মটি, অর্থাৎ এই ফর্মটি এমনভাবে ডিজাইন করা। তো এই ইনকাম ট্যাক্সের শুরু থেকে আমরা শুরু করি এবং আমরা ডিটেলস জানার চেষ্টা করব আসলে, যার মাধ্যমে আপনারা খুব সহজে ঘরে বসে এই ইনকাম ট্যাক্স ফর্মটি ফিল আপ করতে পারেন। তো যারা এই ফর্মটি কোথায় পাবেন এটা নিয়ে আসলে চিন্তিত রয়েছেন তাদের জন্য বলছি যে আমি ডেসক্রিপশনে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন এই ফর্মের লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন শুরু করি। এটি ইনকাম ট্যাক্স ফর্ম। তো এই ফর্মটি আসলে ১৯৮৪ সালের যে অর্ডিন্যান্স রয়েছে সেই অর্ডিন্যান্স অনুযায়ী আসলে এই ফর্মটি তৈরি করা হয়েছে এবং এই ফর্মটির নাম আইটি ঘ ২০২০। আচ্ছা, এই ফর্মটি কারা ফিল আপ করতে পারবেন বা এই ফর্মটা কাদের জন্য প্রযোজ্য হবে, এখানে সেই বিষয়টি ক্লিয়ারলি বলে দিয়েছে। অ্যাপ্লিকেবল ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স হ্যাভিং ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড গ্রস ওয়েলথ নট এক্সিডিং টাকা 4 লাখ অ্যান্ড 40 লাখ রেসপেক্টিভলি। অর্থাৎ আপনার যদি ট্যাক্সেবল ইনকাম বলতে ওই ইনকাম, অর্থাৎ আপনার যে ইনকামের উপর ট্যাক্স দিতে হয়, এই ইনকামটা যদি 4 লাখ হয় ম্যাক্সিমাম, অর্থাৎ 4 লাখ বা 4 লাখের কম যদি হয়, আর গ্রস ওয়েলথ অর্থাৎ গ্রস সম্পদ যেটি আপনার 40 লাখ টাকা বা তার কম হয়, সেই ক্ষেত্রে আপনি আসলে এই ফর্মটি পূরণ করে জমা দিতে পারবেন, বা এর আশেপাশে থাকলে আপনি ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারবেন। তো এই ইনকাম ট্যাক্স আসলে সেই দিক থেকে আসলে এটি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সবাইকেই কাভার করে। এরপরে আসি এই ফর্মের ইউনিভার্সাল সেলফ, এখানে কিছুই করতে হবে না। এরপরে ফটোগ্রাফ অফ এসএসসি, অর্থাৎ আপনার এক কপি ছবি দিয়ে দেবেন। এরপরে অফিস রেজিস্টার নাম্বার, আপনার এখানে আপনার কিছুই করার নেই, আপনার অফিস এটি ফিল আপ করে দেবে। এরপরে আমরা দেখব নেম অফ দ্য অ্যাসেসি, অর্থাৎ আপনার নামটি এখানে লিখবেন এবং আপনার ডিটেলস নাম যেটি আপনার সার্টিফিকেটে রয়েছে সেই মোতাবেক। এরপরে আপনার টিন নাম্বার দেবেন এখানে। এরপরে ট্যাক্স সার্কেল, এই ট্যাক্স সার্কেল নিয়ে অনেকে অনেক ধরনের কনফিউশনে ভোগেন যে আপনার ট্যাক্স সার্কেল কোনটা আপনি জানেন না। তো তাদের জন্য বলছি, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি যে আপনি খুব সহজেই দেখে নিতে পারেন যে আপনি আপনার নিকটস্থ কোথায় ট্যাক্স সার্কেল বানাবেন, সেটি আপনি চাইলে পরেই এই আই বাটনের ভিডিওটি দেখে আপনার ট্যাক্স সার্কেল নির্ধারণ করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ইতিমধ্যেই যারা টিন করেছেন বা ইটিন রয়েছে, তারা আপনার ইটিন করতে গেলে কিন্তু আপনার ট্যাক্স সার্কেলটি এবং ট্যাক্স জোন লাগে। সো আপনার যদি ইটিন করা থাকে, আপনার ইটিনেই আপনি আপনার ট্যাক্স সার্কেল এবং ট্যাক্স জোন দুটিই পাবেন। সো আপনার টিন করা থাকলে আপনি খুব সহজে আপনার টিনে দেখে নেন যে আপনার ট্যাক্স সার্কেল কত এবং ট্যাক্স জোন কোথায়। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ইটিন করেন বা টিন করেন, এরপরে আপনার ট্যাক্স সার্কেল আমার ভিডিও দেখে আপনি আপনার নিকটস্থ যে সার্কেলটি রয়েছে সেটা দিয়ে দেন এবং ট্যাক্স জোনটি দিয়ে দেন। এরপরে রেসিডেন্ট, আপনি যদি দেশে থাকেন, দেশের নাগরিক হন, সেই ক্ষেত্রে আপনি রেসিডেন্ট। আর আপনি যদি প্রবাসে থাকেন সেই ক্ষেত্রে আপনি নন রেসিডেন্ট। এরপরে খুব সহজ অ্যাসেসমেন্ট ইয়ার এই 2020-21 সালের। এরপরে আমরা যদি নিচে আসি 8 নাম্বার, যেটি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি বর্তমানে কোথায় আছেন, আপনি বর্তমানে যেখানে আছেন সেই অ্যাড্রেসটি এখানে দেবেন। আর এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার স্থায়ী নিবাস, আপনার বাবা দাদা যেখানে ছিল সেই ঠিকানাটি এখানে, স্থায়ী নিবাসটি এখানে দিয়ে দেবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন ক্লিয়ারলি, যেন কোনো প্রবলেম হলে এনবিআরএ কর্মকর্তারা আপনার সাথে কমিউনিকেশন করতে পারে। আর আপনার এনআইডি নাম্বারটি এই ঘরে দিয়ে দেবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, অ্যামাউন্ট অফ ট্যাক্স, গ্রস ওয়েলথ, আর হচ্ছে সোর্স অফ ইনকাম। তো প্রথমেই আসি সোর্স অফ ইনকামে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে বিজনেস দেবেন আপনার সোর্স, আপনি যদি চাকুরিজীবী হন তাহলে স্যালারি দেবেন, আর এর বাইরে আপনি যদি কৃষিকাজ করেন সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন এগ্রিকালচারিস্ট। তারপরে আসলে কৃষিকাজ করলে আপনি ফার্মার দেবেন। এরপরে আপনি এই ধরনের, মানে আপনার প্রফেশন আসলে যেটি, আপনার যে প্রফেশন থেকে সোর্স অফ ইনকাম, ফার্মিং করে এটি আসলে সোর্স অফ ইনকাম হবে ফার্মিং। সো এই বিষয়গুলো আসলে আপনি এখানে আসলে সোর্স অফ ইনকামটি ক্লিয়ারলি দেবেন। এরপরে অ্যামাউন্ট অফ ট্যাক্স,
অর্থাৎ আপনি কি পরিমাণ ট্যাক্স দিয়েছেন এটি আমরা পরে আসি। তার আগে আসি আমরা ট্যাক্সেবল ইনকাম। এটি বেসিক্যালি আপনার সারা বছরে 2020 জুলাই থেকে 2021 জুন পর্যন্ত এই সময়টাতে আপনি আসলে কি পরিমাণ ইনকাম করেছেন এবং এর মধ্যে আপনার বাড়ি ভাড়া বা বাসা ভাড়া এবং চিকিৎসা খরচ বাদে বাকি যেটুকু আছে সেটাই আসলে আপনার ট্যাক্সেবল ইনকাম। তো ট্যাক্সেবল ইনকাম ন্যূনতম 3 লাখ টাকা হতে হয় পুরুষ বা নারীদের ক্ষেত্রে 3.5 লাখ টাকা। তো আপনার ট্যাক্সেবল ইনকাম এই আপনার টোটাল ইনকাম, মনে করুন আপনার টোটাল যত ইনকাম আছে, আমি আরেকটু ক্লিয়ারলি আপনাকে দেখাই চিত্রের মাধ্যমে। এখানে মনে করুন আপনার স্যালারি, বোনাস বা আপনি যদি বিজনেস করেন আপনার টোটাল ইনকাম, আপনার স্যালারি, আপনার বিজনেসের যে নথিপত্র রয়েছে, যে রেজিস্টার খাতা রয়েছে সেটি দেখে আপনি টোটাল ইনকামটি ওই বছর বের করে নিলেন। সাপোজ আপনার টোটাল ইনকাম হয়েছে 4 লাখ টাকা। এখন এই 4 লাখ টাকার মধ্যে আপনি দেখতেছেন যে না আপনার আমি বলছি আপনার টোটাল ইনকাম হয়েছে 5,75,000 টাকা। অর্থাৎ সারা বছরে আপনার টোটাল ইনকাম হয়েছে 5,75,000 টাকা। এর মধ্যে আপনি দেখলেন যে আপনার বাসা ভাড়া খরচ, অর্থাৎ বাসা ভাড়া, মেডিকেল খরচ, এই দুইটা দিয়ে আপনার 1,75,000 টাকার মতো কাভার হয়ে গেছে। অর্থাৎ প্রতি মাসে আপনি সাপোজ বাসা ভাড়া দিয়েছেন 12,000 করে, সেই দিক থেকে 1,44,000 টাকা এক বছরে হয়েছে। আর বাকি 21,000 টাকার মতো, 31,000 টাকার মতো আপনার আসলে মেডিকেল পারপাসে ব্যয় হয়েছে। তো এক্ষেত্রে আপনি কিন্তু 1,75,000 টাকা আপনার হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স না দিয়ে আপনি দিতে পারেন যে এই 1,75,000 টাকা আপনার হচ্ছে মেডিকেল এবং হাউস রেন্ট খরচ। এই খরচটি আসলে ট্যাক্সেবল ইনকামের মধ্যে আসে না। তার মানে আপনার টোটাল 5,75,000 টাকা থেকে এই মেডিকেল এবং হাউস রেন্টটা বাদ দিলে আপনার থাকে হচ্ছে 4 লাখ টাকা। অর্থাৎ এই 4 লাখ টাকা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। সো আপনি বুঝতে পারলেন যে আপনার ট্যাক্সেবল ইনকাম আপনি কিভাবে বের করবেন। আপনার টোটাল ইনকাম থেকে আপনার হাউস রেন্ট এবং মেডিকেল খরচটা বাদ দিলেই আপনার ট্যাক্সেবল ইনকাম হতে হবে। সো আপনি আপনার ট্যাক্সেবল ইনকামটি 4 লাখ টাকা দিয়ে দিলেন আপনার টোটাল ইনকাম থেকে হাউস রেন্ট এবং মেডিকেল এক্সপেন্স বাদ দিয়ে। ক্লিয়ার? এরপরে আপনার গ্রস ওয়েলথ, অর্থাৎ আপনার মোট সম্পদ কত টাকার, এটি বের করা আরও সহজ। আপনার গ্রস ওয়েলথ বের করবেন খুব সহজেই। এখানে দেখেন, এখানে আপনার টোটাল ল্যান্ড, যে টাকার ল্যান্ড থাকবে, সাপোজ আপনার ল্যান্ড আছে 2 বিঘা, সেই ল্যান্ডের যে প্রাইস, তারপরে হচ্ছে আপনার সেভিং সার্টিফিকেট মানে সঞ্চয়পত্র, সেটার যে প্রাইস, এরপরে শেয়ার ডিবেঞ্চার যদি থাকে, প্রাইস বন্ড বা সেভিং স্কিম বা এফডিআর যদি থাকে, তারপরে লোন গিভেন, অর্থাৎ আপনি কাউকে লোন দিয়েছেন সেটি যদি থাকে, মোটরসাইকেল যদি থাকে, মোটরসাইকেলও তো আপনার সম্পদ, তাই না? তারপরে জুয়েলারি যদি থাকে। মোটরসাইকেল কেন সম্পদ? কারণ মোটরসাইকেল বিক্রি করলে তো আপনি নগদ টাকা পাবেন, জুয়েলারি বিক্রি করলে নগদ টাকা পাবেন। আচ্ছা, এখানে বলি, আপনার যদি জুয়েলারি এমন থাকে যে আপনার বিয়ের সময় আপনি ওয়াইফের বাসা থেকে পেয়েছেন, সেটি আপনারা উল্লেখ করে দিতে পারেন এবং ভ্যালুটা যেহেতু আপনি জানেন না, সো আপনি ভ্যালুটা আননোন দিয়ে রাখতে পারেন। বাট আপনি যদি কিনেন, আপনার নিজের টাকায় কেনেন যে সম্পদগুলো, যে জুয়েলারিগুলো, সেগুলো দেখাবেন। ফার্নিচার যে টাকার আছে সেই ফার্নিচার দেখাবেন। ইলেকট্রনিক ইকুইপমেন্ট যেমন কম্পিউটার, ফ্রিজ, এগুলো দেখাবেন। তারপরে আপনি ক্যাশ ইন হ্যান্ড, আপনার হাতে নগদ টাকা কত টাকা আছে আপনার কাছে, নগদ টাকাটা দেবেন। এরপরে আদার ক্যাশ অ্যাট ব্যাংকে কত টাকা আছে সেটি দেবেন এবং আদার ডিপোজিট, অন্য কারো কাছে টাকা দিলে সেটিও উল্লেখ করবেন। তো এখানে আপনার মোট সম্পদ এই সবগুলো, অর্থাৎ আপনার অ্যাসেট বা প্রপার্টি যেগুলো রয়েছে, প্রপার্টিসগুলো যোগ করলে আপনার মোট সম্পদ পেয়ে যাবেন। সো আমার গ্রস ওয়েলথ পেয়ে গেছি 14 লাখ। এটি কিন্তু খুব কঠিন কিছু না, এটার জন্য আলাদা করে আপনার কোনো পড়ালেখা করতে হবে না। আমার এখানে লিস্ট যা রয়েছে এই লিস্টটা অনুযায়ী আপনি আসলে আপনার গ্রস ওয়েলথ আপনি বের করে ফেলতে পারেন। অর্থাৎ আপনার প্রাইস বন্ড, ফার্নিচার, আপনি যেসব জায়গাতে আসলে আপনার টাকাটা আপনি যেসব জায়গাতে রেখেছেন, আপনার টাকাটা যেসব জায়গাতে বিনিয়োগ করেছেন, আপনার টাকাটা দিয়ে যা যা কিনেছেন, অর্থাৎ সব মিলাই হচ্ছে কি আপনার টাকা দিয়ে আপনি যা করেছেন, অর্থাৎ টাকা যেসব পারপাসে আপনি ব্যয় করেছেন লং টার্ম পারপাসে সম্পদ কেনায়, এইগুলোই এসেছে। সো গ্রস ওয়েলথটাও আশা করি ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লিয়ার না হয়, আমি
এই ছকটিও আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা আসলে দেখে নিতে পারবেন। এরপরে তাহলে আমরা ট্যাক্সেবল ইনকাম বের করলাম, গ্রস ওয়েলথ আমি বের করলাম। এরপরে হচ্ছে অ্যামাউন্ট অফ ট্যাক্স, অর্থাৎ আপনাকে কত টাকা ট্যাক্স দিয়েছেন বা দিতে হবে। আমি 5,000 টাকা ট্যাক্স দিয়েছি। সো আপনার ক্ষেত্রে আসলে ট্যাক্স কত দিতে হবে সেটি আমরা একটু দেখে নিব। এটিও খুবই ইজি, আপনাকে এত বেশি বুঝতে হবে না। আপনার সবচেয়ে আগে দেখতে হবে যে আপনি একটা ব্যাপার মাথায় রাখবেন যে আপনি যদি সরকারি কর্মকর্তা হন, সেই ক্ষেত্রে আপনার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা আছে, বা বেসরকারি কর্মকর্তা হলে আপনার পিএফ ফান্ডে কত টাকা আছে, আপনি ডিপিএস কয় টাকার বিনিয়োগ করছেন, আপনার লাইফ ইন্স্যুরেন্সে কত টাকা বিনিয়োগ করছেন, স্টক বা ডিবেঞ্চারে কত টাকা আপনি বিনিয়োগ করেছেন, এরপরে সেভিংস সার্টিফিকেট বা সঞ্চয়পত্রে কত টাকা বিনিয়োগ করেছেন। এই যে এখানে যে লিস্টটা আছে, এই লিস্টে বিনিয়োগ করেছেন বা অন্য কোনো ফান্ডে আপনি দান করেছেন কিনা, আদার ফান্ড যেখানে আপনি দান করেছেন। সো এই অবশ্য দান করলে এখানে ব্যাপার আছে যে কোন কোন খাতে আপনি দান করতে পারবেন, সেই লিস্টটা কিন্তু এনবিআর নির্দিষ্ট করে দিয়েছে। সো আপনি জাকাত ফান্ডে দান করতে পারেন, এবং কি কি ফান্ডে দান করতে পারেন সেই সম্পর্কিত ভিডিও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আপনি যেসব খাতে বিনিয়োগ করেছেন এগুলো হচ্ছে ট্যাক্স রিবেটেবল ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই খাতগুলোতে বিনিয়োগ করলে আপনি ট্যাক্সে ছাড় পাবেন। সো আপনি যদি এর মধ্যে কোনো একটাতে বিনিয়োগ করেন তাহলে সেটি যোগ করে দেখবেন কত টাকা বিনিয়োগ করেছেন। সো হয়ে গেল আপনার হিসাব। এখন এই যে বিনিয়োগ করেছেন এই টাকার 15% আপনি রিবেট পাবেন। অর্থাৎ দেখেন আমি ৬৯,৩০০ টাকা আমার ট্যাক্স রিবেট ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি বিনিয়োগ করেছি যেখান থেকে আসলে রিবেট পাবো এই কয়েকটার মধ্যে, যেটা অর্থাৎ পিএফ ফান্ড। সো এই ৬৯,৩০০-র 15% আসে আমার 10,৩৯৫ টাকা। সো আমি রিবেট পাবো 10,৩৯৫ টাকা। এটুকু বুঝতে পেরেছেন? রিবেট মানে ছাড়, অর্থাৎ আমি এখানে বিনিয়োগ করার ফলে আমি ছাড় পাচ্ছি 10,৩৯৫ টাকা পর্যন্ত আমাকে ছাড় দেবে সরকার। এখন আসি যে আমার আসলে ট্যাক্স কত হয়েছে। আমি তো 10,৩৯৫ টাকা ছাড় পাবো, কিন্তু আমার ট্যাক্সটা হয়েছে কত সেটি আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ৩ লাখ টাকা পর্যন্ত, যেটি আপনাদের পূর্বেই বলেছি, আপনার যদি ৩ লাখ টাকা ইনকাম ৪ লাখ টাকা সাপোজ ইনকাম, সো প্রথম ৩ লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্সেবল ইনকাম 0%, অর্থাৎ প্রথম ৩ লাখ টাকা পর্যন্ত আপনার ইনকামের উপরে কোনো ট্যাক্স হবে না। ক্লিয়ার? এরপরের ১ লাখ, এখানে ৪ লাখ দেখবেন না, এটা আসলে সব মিলায় ৪ লাখ। প্রথম ৩ লাখ টাকা পর্যন্ত 0%, এরপরের ১ লাখ টাকায় মাত্র 5% আপনাকে ট্যাক্স দিতে হবে। সো আমি বলেছি আমার ইনকাম টোটাল ৪ লাখ টাকা। দেখেন এখানে কিন্তু আমি বলেছি আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম ৪ লাখ টাকা। সো আমার এই ৪ লাখ টাকা ইনকামের প্রথম ৩ লাখ টাকায় কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, পরবর্তী ১ লাখ টাকায় 5% ৫,০০০ টাকা, অর্থাৎ আমার ট্যাক্স দিতে হচ্ছে ৫,০০০ টাকা। কিন্তু আমি ট্যাক্স ছাড় পেয়েছি 10,৩৯৫ টাকা। তার মানে আমার ট্যাক্স ছাড় পেয়েছি আরও বেশি, ডাবল। অর্থাৎ আমার দিতে হচ্ছে ৫,০০০, কিন্তু সরকার আমাকে ছাড় দিয়েছে 10,৩৯৫ টাকা। সো এই ক্ষেত্রে কি আমার ট্যাক্স দিতে হবে না? দিতে হবে। দিতে হবে কেন? কারণ আপনার মিনিমাম অ্যামাউন্টই ৩ লাখ টাকা ক্রস করলেই আপনাকে মিনিমাম ৫,০০০ টাকা ট্যাক্স দিতেই হবে। অর্থাৎ আবার ক্লিয়ার বলি, আপনার ট্যাক্স এসেছে ৫,০০০ টাকা। এখানে ৫,০০০ আসতে পারতো, ৬,০০০ আসতে পারতো, ৭,০০০ আসতে পারতো, বা 10,০০০ই ধরলাম আপনার ট্যাক্স আসছে। আর আপনি ট্যাক্স রিবেট বা ট্যাক্স ছাড় পেয়েছেন 10,০০০ টাকা। সেই ক্ষেত্রে এই 10,০০০ টাকা, যেটি মনে করেন আপনার 10,০০০ টাকা ট্যাক্স আসছে, এখান থেকে এই 10,০০০ টাকা বাদ দিলে আপনার আসলে ট্যাক্স দিতেই হবে না বা ট্যাক্স দেওয়া উচিত না। কিন্তু আপনার মিনিমাম ইনকাম যখন ৩ লাখ টাকা ক্রস করবে তখনই আপনাকে মিনিমাম ৫,০০০ টাকা দিতে হবে। সেটি আপনি ট্যাক্স রিবেট পান আর যাই পান, অর্থাৎ আপনাকে ৫,০০০ টাকা ন্যূনতম কর দিতে হবে যদি আপনি ঢাকা শহরের মধ্যে থাকেন। সো এটিও আমরা পরে বলবো যে ঢাকা শহরের মধ্যে থাকলে ন্যূনতম ৫,০০০, ঢাকা শহরের বাইরে অন্যান্য জেলা শহরে থাকলে কত, সেই বিষয়টাও বলবো। তবে আমি যেহেতু ঢাকা শহরের মধ্যে রয়েছি, আমাকে ন্যূনতম ৫,০০০ টাকা ট্যাক্স দিতেই হবে। এই জন্য আমি অ্যামাউন্ট অফ ট্যাক্স ৫,০০০ টাকা দিয়েছি। সো বুঝতে পেরেছেন? এই ৩টা বিষয় ক্লিয়ার হয়েছে আশা করি। এরপরে আসেন, এখানে আপনার ডিক্লারেশন থাকবে
যে আপনি এখানে জাস্ট আপনার নাম, আপনার বাবার নাম আর আপনার টিন সার্টিফিকেট বসিয়ে দিবেন। এরপরে আপনি যে ডেটে রিটার্নটা দাখিল করছেন সেই ডেটটা দেবেন আর এখানে সাইন করবেন। এরপরে এনক্লোজার্স লিস্ট অফ ডকুমেন্টস অ্যাটাচ হেয়ার উইথ, এখানে আপনি বেসিক্যালি দেবেন যে আপনি কী কী ডকুমেন্টস অ্যাটাচ করছেন। অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন, আপনার টোটাল লাভের যে রেজিস্টার খাতা সেটার ফটোকপি আপনি এখানে দিতে পারেন। এরপরে আপনি যদি সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন এর মধ্যে, সেই ক্ষেত্রে যে ট্যাক্স যে দিয়েছেন সেই ডকুমেন্টসটা এখানে লিখে দিতে পারেন, যে ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট শিট বা ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট, এভাবে লিখে দিলে হবে। এরপরে নেক্সট পেজে আসলে আপনারা যেহেতু এক পাতার দেবেন, সো নেক্সট পেজে আপনারা আসলে তেমনভাবে কিছুই লেখার দরকার নেই। এরপরে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এই রিসিপ্টটা বেসিক্যালি আপনি ফিল আপ করবেন এবং এই রিসিপ্টে সিল স্বাক্ষর দিয়ে এনবিআর কর্মকর্তারা আপনাকে এই রিসিপ্টটা দেবে এবং এই রিসিপ্টটাই হচ্ছে আপনার ডকুমেন্টস। সো বুঝতে পারছেন, এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টে আপনার টিন, ট্যাক্স সার্কেল ওই আগের মতো, ট্যাক্স জোন, অ্যামাউন্ট অফ ট্যাক্স, ব্যাংক, ট্যাক্সেবল ইনকাম, গ্রস ওয়েলথ, অ্যাসেসমেন্ট ইয়ার আর চালান নাম্বার, ঠিক আগে যা যা লিখেছেন, আগে আমরা যা যা লিখেছি সেইগুলোই, অর্থাৎ এগুলোই এখানে সামারি করে আবার পূরণ করতে হবে। সো এখানে নতুন কিছুই নেই। আপনি যদি চালান নাম্বার না থাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন, আপনার ব্যাংক না থাকলে নট অ্যাপ্লিকেবল এনে দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। আর ডেট দিয়ে আপনি সিগনেচার করে দিবেন। সো মোটামুটি খুবই ইজি। এই ছিল হচ্ছে আমাদের আজকের ইনকাম ট্যাক্স ফর্ম ফিল আপের বিষয়াদি। তো আপনাদের মধ্যে যারা মোটামুটি বোঝার আশা করি বুঝতে পেরেছেন, আর যারা আরেকটু কনফিউশনে রয়েছেন তাদের জন্য আমি জাস্ট 5 মিনিটে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আয়কর রিটার্ন কি? আয়কর রিটার্ন বেসিক্যালি প্রত্যেক বছর আয়ের উপরে আমার রিটার্ন দাখিল করতে হয়। আয়কর রিটার্ন কারা দাখিল করবেন? যাদের করযোগ্য আয় আছে, অর্থাৎ মিনিমাম 3 লাখ অথবা তার বেশি, আর যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ অনেকেই অনেক ধরনের কাজে যুক্ত থাকে, যে কাজে থাকলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। সো আমরা দেখে নিই যে করযোগ্য আয় কত। করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে, আপনার যদি 3 লাখ টাকার বেশি হয় ইনকাম, তাহলে আপনাকে এই রিটার্ন দাখিল করতে হবে। আর আপনি যদি তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা এবং 65 বা তার থেকে বেশি বয়সী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ন্যূনতম করযোগ্য আয় হচ্ছে 3,50,000 টাকা, অর্থাৎ 3,50,000 টাকার বেশি হলেই বছরে আয় আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এরপরে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4,75,000, প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে 4,50,000। আর যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, 12 ডিজিটের টিন গ্রহণ করেছেন, করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে, অর্থাৎ করমুক্ত সীমা অর্থাৎ 3 লাখ টাকা অতিক্রম করলে। এরপরে আরও বেশ কিছু আছে, আপনারা দেখে নেবেন। 7 থেকে 13 দেখে নেবেন, এখানে বেশ কিছু তথ্য আছে। আপনাদের যদি এর মধ্যে হয় তাহলে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এরপরে 13 থেকে 22 আছে, দেখে নেবেন। এর মধ্যে যদি হন আপনি, তবে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এরপরে কাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না? বাংলাদেশ ফিক্সড বেজ নেই এমন অনিবাসীকে। এরপরে জমি বিক্রির জন্য 12 ডিজিটের টিন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। এরপরে ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 ডিজিটের টিন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। তার মানে আপনি যদি ক্রেডিট কার্ড বা জমির ক্রয়ের জন্য টিন সার্টিফিকেট করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু রিটার্ন দাখিল করতে হবে না, যদি না আপনার করযোগ্য আয় না থাকে। সো বুঝতে পেরেছেন। এখন রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায়? আমি তো বলেছি এনবিআর এর ওয়েবসাইটে পাবেন, আর বা এনবিআর এর ওয়েবসাইটে না পেলে আপনি আমার ডেসক্রিপশনে থেকেও ফর্ম ডাউনলোড করতে পারেন। এরপরে খুবই ইম্পর্টেন্ট, রিটার্ন দাখিলের সময় নর্মালি একজন করদাতা 1 জুলাই 2021 থেকে 30 নভেম্বর 2021 তারিখের মধ্যে এই 2022-এর কর বছরে রিটার্ন দাখিল করবেন। সো বুঝতেই পারছেন। এরপরে রয়েছে রিটার্ন কোথায় দাখিল করতে হবে। এটা আসলে আপনার ট্যাক্স জোন যেটা, ট্যাক্স সার্কেল যেটা রয়েছে, ট্যাক্স সার্কেলে আপনি দাখিল করতে পারেন, অর্থাৎ যেটিকে বলা হচ্ছে কর অঞ্চল। সো এখানে দেখে নেবেন যে আপনার চাকরিস্থল বা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানার ভিত্তিতে নির্ধারিত সার্কেলের 12 ডিজিটের টিনে উল্লেখ
যেটা করা থাকে সেই টিন অনুসারে আপনার সার্কেল আছে এবং সেই সার্কেল মোতাবেক আপনি আপনার সার্কেলে গিয়ে ট্যাক্স রিটার্ন ফর্ম দাখিল করবেন। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ট্যাক্স রিটার্ন দাখিল না করলে কি হবে। কোনো করদাতা আয়কর অধ্যাদেশের ৭৫ ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে তার উপর আয়কর আদেশের ১২৪ ধারা অনুযায়ী এবং ৭৩ ধারা অনুযায়ী ৫০% অতিরিক্ত সরল সুদ, অর্থাৎ আপনি যে দেরি করেছেন তার উপরে ৫০% অতিরিক্ত সরল সুদ এবং বিলম্ব সুদ আরোপ করতে পারবে। এক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করে উপকর কমিশনার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন। সেক্ষেত্রে করদাতার উপর জরিমানা আরোপিত হবে না, তবে অতিরিক্ত সরল সুদ ও বিলম্ব সুদ আরোপিত হবে। তার মানে আপনি বুঝতে পারছেন, আপনার সরল সুদ এবং বিলম্ব সুদ আরোপিত হবে এবং জরিমানাও আরোপিত হতে পারে। ক্লিয়ার? তার মানে আপনি যথাসময়ে আপনাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে, আদারওয়াইজ আপনাকে ন্যূনতম সরল সুদ এবং বিলম্ব সুদ দিতেই হবে। আর করদাতা, যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করবেন, অর্থাৎ আপনি মনে করেন আরও ৩ মাস পরে ট্যাক্স রিটার্ন দাখিল করবেন কারণ আপনি দেশের বাইরে আছেন, সেই ক্ষেত্রে আপনি যদি আবেদন করেন সেই ক্ষেত্রে আপনাকে সরল সুদ ও বিলম্ব সুদ দিতে হবে, কিন্তু কোনো জরিমানা দিতে হবে না। অর্থাৎ বুঝতে পারছেন যে আসলে আপনাকে কি কি প্রসিডিউর ফলো করতে হবে। সো আমরা আর কথা না বাড়াই, এরপরে আমরা একটা বিষয় খুব সংক্ষেপে দেখে নেই যে ব্যক্তি করদাতা সহ অন্যান্য করদাতার জন্য সাধারণ কর হার। আপনি প্রথম ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে কোনো কর দিতে হবে না। পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে ৫%, অর্থাৎ ৪ লাখ হলে আপনি ১ লাখের উপরে ৫%। পরবর্তী ৩ লাখ অর্থাৎ মোট ৭ লাখ হলে পরবর্তী ৩ লাখের উপরে মাত্র 10%। এরপরে পরবর্তী ৪ লাখ টাকা ইনকামের উপরে ১৫%, পরবর্তী ৫ লাখ টাকা ইনকামের উপরে ২০% এবং অবশিষ্ট আয়ের উপরে ২৫% আপনাকে ইনকামের উপর ট্যাক্স ধার্য করতে হবে। অর্থাৎ যে হিসাবটি আমরা এখানে করেছি, ৩ লাখের উপরে কোনো আপনার ট্যাক্সেবল ইন্টারেস্ট নেই বা ট্যাক্স লেভিয়েবল না, আপনাকে ট্যাক্স দিতে হবে না। এরপরের ১ লাখের উপরে ৫%, তারপরে ৩ লাখের উপরে আপনাকে দিতে হবে 10%, তারপরে ৪ লাখের উপরে 15%, তারপরে ৫ লাখের উপরে 20%। সো বুঝতে পারছেন যে আসলে এখানে ফ্যাক্টটা কোথায় বা ফ্যাক্টটা আসলে কি। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ইনফরমেশনগুলো। আপনাদের যে কনফিউশনগুলো আছে বা যে কনফিউশন থাকবে অবশ্যই ডেসক্রিপশনে জানান, আমরা চেষ্টা করব সব কনফিউশনগুলো সলভ করতে।